Hi students, I am MM Sir here. Today I will discuss about the fundamental rights of the Indian citizen. First of all, we have to know what is rights and why these rights are fundamental. Fundamental rights, it is a very essential rights to the Indian citizen. Today, not only the fundamental rights I will discuss, to be added with the right to equality. So, first of all, we have to discuss what is rights, why these rights are fundamental, and number 3, what is right to equality, or what is equality and what is the right to equality. Before starting of my class, first I have to discuss the rights. What is rights? Rights means some advantages and facilities. Rights means some advantages and facilities by which an individual can flourish himself. অর্থাৎ ব্যক্তি তার নিজের স্বার্থে ব্যক্তির পরিপূর্ণ বিকাশের জন্য সে আশা করে তার কিছু সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধাগুলো ব্যতি রেখে কখনো কোনো অবস্থাতেই সে তার সম্পূর্ণ বিকাশ ঘটাতে পারবে না। অর্থাৎ ব্যক্তির সম্পূর্ণ বিকাশের জন্য প্রয়োজন তার কিছু সুযোগ সুবিধা। তাহলে এই সুযোগ সুবিধাগুলোকে আমরা বলছি রাইটস। তার মানে রাইটস মিনস সাম অ্যাডভান্টেজেস অ্যান্ড ফেসিলিটিস দ্যাট মিনস রাইটস বা অধিকার বলতে বোঝায় কিছু সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধাগুলো একজন ব্যক্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অর্থাৎ ব্যক্তি তার স্বার্থে, তার নিজেকে সম্পূর্ণ মেলে ধরার স্বার্থে, তার নিজস্ব বিকাশের স্বার্থে সে রাষ্ট্রের কাছ থেকে আশা করে কিছু সুযোগ সুবিধা। আসলে রাষ্ট্র এই সুযোগ সুবিধাগুলোকে যখন প্রোভাইড করছে, অর্থাৎ রাষ্ট্র তার পিছনে পূর্ণ সমর্থন যোগাচ্ছে, রাষ্ট্র কর্তৃক সম্মতি পাচ্ছে, রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পাচ্ছে, যে জন্য আমরা এগুলোকে অধিকারের সুযোগ বা আমরা এই সুযোগ সুবিধাগুলোকে আমরা অধিকারের মর্যাদা দিতে পারছি। তাহলে আমরা যখন রাইটসটা পেলাম, তাহলে এবার আমাদের জানতে হবে হোয়াই দিজ রাইটস আর ফান্ডামেন্টাল, অর্থাৎ এই অধিকারগুলো আমাদের মৌলিক কেন। এখন খেয়াল রাখবে, আমরা সাধারণভাবে এই মৌলিক অধিকারের যে চিন্তাভাবনাটা সেটা এনেছিলাম ইউএসএ থেকে। এবার এই অর্থে বলে রাখি, দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন ইজ সিমিলার টু দ্যাট অফ ইউএসএ, সেটাকে বলা হয় বিল অফ রাইটস। অর্থাৎ এটা দেখো কিছু অধিকারের সনদ। অর্থাৎ এখানেও আমরা মৌলিক অধিকারের কথাই বলছি, কিন্তু এটা অধিকারের সনদ হিসাবে আমেরিকার সংবিধানে কিন্তু সেটা মৌলিক অধিকার নয়। অর্থাৎ বিশ্বের অন্য কোনো দেশের সংবিধানে এই ফান্ডামেন্টাল রাইটস কথাটা স্বীকৃতি পায়নি। সেই দেশের জনগণ হয়তো ভারতীয় জনগণের থেকে আরও অনেক বেশি সুযোগ সুবিধা লাভ করে, কিন্তু সেটা অন্য প্রশ্ন। কিন্তু কখনোই আমরা তাকে বলতে পারবো না ফান্ডামেন্টাল। তাহলে ফান্ডামেন্টাল কেন না? ফান্ডামেন্টাল বলতে আমরা সাধারণভাবে বুঝি যে আমরা যখন দেখি যে দিজ রাইটস বা দিজ ফেসিলিটিস and advantages are guaranteed and recognized by the constitution, অর্থাৎ ওই দেশের সংবিধান কর্তৃক স্বীকৃত এবং ঘোষিত। এই অ্যাডভান্টেজ বা ফেসিলিটিসগুলো আমরা বলছি enforceable by the court of that country, অর্থাৎ ওই দেশের আদালত কর্তৃক বিচারযোগ্য। এবং অ্যাট দ্য সেম টাইম দিজ অ্যাডভান্টেজেস অ্যান্ড ফেসিলিটিস আর প্রোভাইডেড অ্যান্ড প্রোটেক্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ দ্যাট কান্ট্রি। অর্থাৎ বোঝো, আমরা বলছি দিজ আর দ্য রাইটস হোয়েন দিজ রাইটস, দ্যাট মিনস হোয়েন দিজ ফেসিলিটিস অ্যান্ড অ্যাডভান্টেজেস are guaranteed and recognized by the constitution, these facilities and advantages are enforceable by the court, and at the same time these facilities and advantages are provided and protected by the government. These advantages and facilities can be recognized as fundamental rights. That means
all rights are not fundamental. Suppose right to movement, this is a fundamental right, but right to work, right to vote, you cannot claim to the government that I will get the same advantages and facilities from that গভর্নমেন্ট অফ দ্যাট কান্ট্রি। ওই দেশের সরকারের কাছে আমি আমার কর্মের অধিকার চাইব, ভোটদানের অধিকার চাইব, এটা কিন্তু রাষ্ট্র কখনো কোনো অবস্থাতেই কোনো গ্যারান্টি দিচ্ছে না। অর্থাৎ তুমি যদি তোমার কোনো ভোট দিতে নাও পারো, তুমি যদি কোনো কর্মসংস্থানের সুযোগ নাও পাও, ইউ ক্যান নট ক্লেম দ্য সেম ফ্রম দ্য গভর্নমেন্ট অফ দ্যাট কান্ট্রি। কিন্তু যখন তুমি রাইট টু মুভমেন্ট, অর্থাৎ যখন তোমার ঘোরাফেরা করার স্বাধীনতার ওপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো বাধা আরোপ করছে, অথবা তোমার ঘোরাফেরার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, কিন্তু তুমি তার জন্য আদালতের দ্বারস্থ হতে পারো, তার জন্য তুমি পুলিশ প্রশাসনের কাছে যেতে পারো, কারণ এটা ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং মৌলিক কথাটার অর্থই হলো এটা সরকার সেটাকে প্রোটেকশন দেবে, সরকার সেটাকে প্রোভাইড করবে, সরকার সেটাকে সংবিধানে উল্লেখ করেছে এবং সরকারের আদালত কর্তৃক সেটা বলবৎযোগ্য বলে বিবেচিত হয়েছে। অতএব এই জন্যই ফান্ডামেন্টাল রাইটসটার এত গুরুত্ব। এবার দেখা যাক আমরা যে এই মৌলিক অধিকারের কথা বলছি, এই অধিকারটা আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি কোথায়। খেয়াল রাখবে, ফান্ডামেন্টাল রাইটসে আমাদের যে ডিটেলড বিষয়টা, ফার্স্ট তাহলে প্রশ্ন হলো হোয়াট ইজ রাইটস, তার উত্তরে কি বললাম, দ্য রাইটস মিনস সাম অ্যাডভান্টেজেস অ্যান্ড ফেসিলিটিস বাই হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান ফ্লারিশ হিমসেলফ। এবার আমার প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফান্ডামেন্টাল রাইট, অর এভাবেও ঘুরিয়ে আসতে পারে, why these rights are fundamental, your answer should be, তার উত্তরে কি বলবো, now when these advantages and facilities are guaranteed and recognized by the constitution, protected and provided by the government of that country, and at the same time the same shall be enforceable by the court, then it can be recognized or it can be identified as the fundamental right. However, number 2, the concept of fundamental rights that has been borrowed from the Constitution of USA. Number 4, the fundamental rights of the Indian citizen is similar to that of USA, সেটাকে আমি কি বলেছিলাম না, Bill of Rights. Number 5, questions, the part which deals with fundamental rights, that is part 3. The detailed provision of fundamental right that has been stated under Article 12 to 35. অর্থাৎ আমি কোশ্চেন্সগুলোও একবারে বলে দিচ্ছি যে কী কোশ্চেন আসতে পারে। যদি প্রশ্ন করে দ্য ডিটেল প্রভিশন অফ ফান্ডামেন্টাল রাইট বি স্টেটেড আন্ডার হুইচ আর্টিকেল, ইউর অ্যান্সার শুড বি আর্টিকেল 12 to 35. হুইচ পার্ট ডিলস উইথ দ্য ফান্ডামেন্টাল রাইট, দেন ইউর অ্যান্সার শুড বি পার্ট 3. নাম্বার 4, আমরা আরও একটা দেখি, ফান্ডামেন্টাল রাইটস ইজ এ সাবজেক্ট আন্ডার, অর্থাৎ কোন লিস্টে আছে, ইউনিয়ন লিস্ট না স্টেট লিস্ট না কনকারেন্ট লিস্ট, দেন ইউর অ্যান্সার শুড বি ইউনিয়ন লিস্ট। দ্যাট মিনস only the union government or union parliament is authorized to amend or modify the provision of fundamental rights. অর্থাৎ মৌলিক অধিকারের বিষয়ে কোনো পরিবর্তন করতে গেলে, মৌলিক অধিকারের বিষয়ে কোনো পরিবর্তন বা সংশোধন করতে গেলে একমাত্র সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে পার্লামেন্টকে, বিকজ ইট ইজ এ সাবজেক্ট আন্ডার ইউনিয়ন লিস্ট। ওকে, নাও আমরা আলোচনা করি যে হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর এনজয়েড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিকরা কতগুলো মৌলিক অধিকার ভোগ করে। দেন ইওর অ্যান্সার শুড বি 6। কেন না, এই 6টার মধ্যে আমাদের প্রথম অধিকারটা রয়েছে রাইট টু, আমাদের প্রথম অধিকারটা রয়েছে রাইট টু ইকুয়ালিটি। নাম্বার 1, রাইট টু ইকুয়ালিটি। রয়েছে কোথায় না 14 থেকে 18। নাম্বার 2, রাইট টু ফ্রিডম, অর্থাৎ আমাদের রাইট টু ইকুয়ালিটির পরে রয়েছে রাইট টু ফ্রিডম, দ্যাট মিনস আমাদের স্বাধীনতার অধিকার কোথায় রয়েছে না 19 থেকে 22। 3 নম্বরে রয়েছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন অ্যান্ড রাইট এগেনস্ট চাইল্ড লেবার, রয়েছে কোথায় না 23 to 24। রয়েছে রাইট টু রিলিজিয়ন,
রয়েছে কোথায় আর্টিকেল 25 to 28 রয়েছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস অফ দ্য মাইনরিটি কমিউনিটিস রয়েছে কোথায় 29 থেকে 30 এবং 6 নম্বরে রয়েছে কি রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস অর্থাৎ শাসনতান্ত্রিক প্রতিকার বিধানের অধিকার। দিস ইজ দ্য রাইট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইট বিকজ বাই দিস রাইট উই ক্যান প্রোটেক্ট আদার 5 ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ এই মৌলিক অধিকারগুলোকে রক্ষা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার বলে বিবেচিত হয়েছে কনস্টিটিউশন রেমেডিস, সেটা আমি পরে আলোচনা করব। এটা রয়েছে কোথায় না 32 থেকে 35। এবার খেয়াল করো, আমি বলেছিলাম দ্য ডিটেল প্রভিশন অফ ফান্ডামেন্টাল রাইট দ্যাট হ্যাজ বিন স্টেটেড আন্ডার আর্টিকেল 12 to 35। এবার অদ্ভুতভাবে দেখো আমি 12 লিখিনি, আমি 13 লিখিনি এবং আমি 31 নম্বর লিখিনি। দেখো 14 থেকে 18 এবং 29 থেকে 30-এর পর দেখো 32-এ গেছি। তাহলে কি আছে না 12 আর্টিকেলটা এই সাবজেক্টটা কি নিয়ে পড়ছি আমরা, না আমরা পড়ছি ফান্ডামেন্টাল রাইট। তাহলে দ্য ডেফিনেশন অফ ফান্ডামেন্টাল রাইট ইজ স্টেটেড আন্ডার হুইচ আর্টিকেল, ইউর অ্যান্সার শুড বি আর্টিকেল 12। এবার প্রশ্ন যে আর্টিকেল 12-এ ডেফিনেশন আছে, আমরা তো স্টেটেড ডেফিনেশনটা তো আর্টিকেল 12-এ পাচ্ছি। ইয়েস, ঠিক কথা, কারণ 5 থেকে 11 আমার আগের ক্লাসের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মোস্ট প্রবাবলি সিটিজেনশিপ যখন 5 থেকে 11 পড়িয়েছিলাম সেখানে খেয়াল করে দেখবে যে একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে যারা বসবাস করে, এই নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণ তারা নিশ্চিতভাবেই ভারত সরকার কর্তৃক কিছু সুযোগ সুবিধা ভোগ করবে। কারা ভোগ করবে না সেই এলাকায় বসবাসকারী জনগণ। তাহলে সেই এলাকার বসবাসকারী জনগণ যেখানে বাস করবে তাকে বলা হয় একটা টেরিটরি বা একটা রাষ্ট্র বা একটা ভূখণ্ড। এই ভূখণ্ডের এসেন্সিয়াল ফিচার হচ্ছে একটা সরকার থাকবে, একটা সংবিধান থাকবে, একটা প্রশাসনিক ব্যবস্থা থাকবে, তাদের হাতে থাকবে একটা বিচার ব্যবস্থা বা আদালত, তাদের হাতে থাকবে একটা আইন বা শাসনতন্ত্র। এরকম কিছু এলিমেন্টস নিয়েই একটা রাষ্ট্র তৈরি হয়। সেই ডেফিনেশন অফ স্টেট as well as the definition of fundamental right that has been stated under Article 12. আর আর্টিকেল 13টা তাহলে কোথায় গেল না, আর্টিকেল 13 হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ মৌলিক অধিকারের গুরুত্ব। কি সেই গুরুত্ব খেয়াল রাখবে, তোমাদের যখন প্রিঅ্যাম্বল পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে হায়েস্ট ল অফ দ্য কান্ট্রি দ্যাট ইজ প্রিঅ্যাম্বল, মনে আছে? এবার দেখো দ্য হায়েস্ট ল অফ দ্য কনস্টিটিউশন যদি বলে আমরা তখন কি বলবো না হায়েস্ট ল অফ দ্য কনস্টিটিউশন, তখন আমরা বলবো রাইট ফান্ডামেন্টাল রাইট। অর্থাৎ দুটো প্রশ্ন, এক দেশের সর্বোচ্চ আইন কি, তোমার উত্তর হবে সংবিধান। সংবিধানের সর্বোচ্চ আইন কি, তোমার উত্তর হবে মৌলিক অধিকার। কতটা গুরুত্বপূর্ণ সেটাকে দেখলেই বুঝতে পারবে যে মৌলিক অধিকার কতটা গুরুত্বপূর্ণ। তার চিন্তা ভাবনায় আমাদের স্পষ্টতই জানতে হবে যে মৌলিক অধিকার হচ্ছে অ্যাবাভ অল। সাপোজ দিস ইজ দ্য লাইন অফ ফান্ডামেন্টাল রাইট। নাও পার্লামেন্ট লেজিসলেট এ ল, পার্লামেন্ট একটা আইন তৈরি করলো বা ইউনিয়ন লেজিসলেচার পার্লামেন্টকে বলি, পার্লামেন্ট বা কেন্দ্রীয় আইনসভা আজকে একটা আইন তৈরি করলো, দেখো যে আইনটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে এদিকে আসতে চাইছে। অথবা আজকে স্টেট লেজিসলেচার একটা আইন প্রণয়ন করলো, যেটা দেখো স্টেট লেজিসলেচারের আইনটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে এই দিকে আসতে চাইছে। বলছে লেটার শুড বি ট্রিট অ্যাজ ক্যান্সেলড, তার মানে ইন কেস অফ এনি কন্ট্রাডিকশন between the fundamental right on the one hand and an ordinary law on the other, between the fundamental right on the one hand and an ordinary law on the other, in case of any contradiction, in case of any conflict between the fundamental rights on the one hand and an ordinary law on the other, fundamental right will prevail। যার অর্থ হলো মৌলিক অধিকারটা সেটাই প্রাধান্য পাবে। কারণ মৌলিক অধিকারকে পরিবর্তন করে কখনো কোনো অবস্থাতেই অন্য কোনো আইন তার উপরে প্রতিষ্ঠিত হতে পারে না। তার মানে তো এটা নয় কিন্তু তার মানে মৌলিক অধিকারকে পরিবর্তন করা যাবে না। আই টোল্ড ইউ আর্লিয়ার, আমি তোমাদের আগেই বলেছি যে মৌলিক অধিকারকে পরিবর্তন করতে পারবে পার্লামেন্ট, কিন্তু এটার অর্থ হচ্ছে যে মৌলিক অধিকার ইটসেলফ ক্যান বি অ্যামেন্ডেড, বাট মৌলিক অধিকারকে গুরুত্ব কমিয়ে তার উপর অন্য কোনো আইনকে চাপানো যাবে না। এটা হচ্ছে ধ্রুব সত্য, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ এটাই যে ফান্ডামেন্টাল রাইটস ইজ দ্য ল দ্যাট ইজ দ্য ল অ্যাবাভ দ্য কান্ট্রি, দ্যাট ইজ দ্য ল অ্যাবাভ অল দ্য লজ উইদিন দ্য কান্ট্রি। দেশের মধ্যে যত আইন আছে তার মধ্যে মৌলিক অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা একটু অন্যদিকে যাই। এবার আমি তোমাদের আলোচনা করেছিলাম
যে ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে সঙ্গে আমি আজকে আলোচনা করব আরও একটা বিষয়, সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। এখন রাইট টু ইকুয়ালিটি বিষয়টা কি? হোয়াট ইজ ইকুয়ালিটি? খুব সাধারণ প্রশ্ন যে ইকুয়ালিটি কি। আমরা বলছি ইকুয়ালিটি মিনস সাম অ্যাডভান্টেজেস বা ফেসিলিটিস যদি আমাদের রাইট হয় তাহলে ইকুয়ালিটি কি? ইকুয়ালিটি বলতে আমরা সাধারণত বুঝি সাম্য। সাম্য মানে আমরা বলছি অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজ, অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজ। অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজ মানে কি? যে কোনো ধরনের বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি, অর্থাৎ ব্যক্তি সকলেই সমান, সেই অর্থে কেউ কোনো বিশেষ সুযোগ সুবিধা পায় না। এটা হচ্ছে অ্যাকচুয়াল দ্য টার্ম ইকুয়ালিটি, এটাই মানে। তাহলে কি বললাম? ইকুয়ালিটি মিনস অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজ, যে কোনো ধরনের বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতিই হলো সাম্য। এই অর্থে আমাদের এই সাম্যের অধিকার দেওয়া আছে। কিন্তু বাস্তবে কি তাই? কখনো কি তুমি একবারও চিন্তা করেছো মিস্টার নরেন্দ্র মোদী और मिस्टर अनिल अंबानी और मुकेश अंबानी और रतन टाटा आर इक्वल उइथ आस? আমরা যে অর্ডিনারি পিপল, আমরা কি একই ধরনের সুযোগ সুবিধা পাই? কারণ এখানে তো বলেই দিচ্ছে অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজ, কখনো কোনো অবস্থাতেই পাই না। কেন না? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে ইকুয়ালিটি দিয়েছিল মনে করে দেখো, ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অফ অপরচুনিটি, অর্থাৎ তোমার আর্থসামাজিক যে অবস্থান, সেই আর্থসামাজিক অবস্থানে তুমি যা যা সুযোগ সুবিধা অন্যজন পাচ্ছে তুমিও তাই পাবে। অর্থাৎ তুমি কখনোই তোমার আর্থসামাজিক অবস্থানের বাইরে গিয়ে অন্যের মতো সুযোগ সুবিধা ক্লেম করতে পারো না। এই কথাটা সেই জন্যই ভারতের কাছে একদম মিনিংলেস। কারণ আমাদের এই রাইট টু ইকুয়ালিটি, এই কথাটা বলার জন্য আমি আরও একবার মনে করিয়ে দিই যে আমাদের এই যে মৌলিক অধিকার, হোয়াট ইজ দ্য নেচার অফ ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন, তখন তোমরা দেখবে দিজ আর সাম সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, these are some civil and political rights. No economic rights has been guaranteed by the Constitution of India, but we know without the economic rights all civil rights are totally meaningless. অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী কখনো কোথাও আমরা আর্থিক অধিকার, সামাজিক অধিকার পাইনি। আমরা পেয়েছি কিছু পলিটিক্যাল রাইটস, কিন্তু এই আমাদের রাজনৈতিক স্বাধীনতা বা পৌর স্বাধীনতা, অর্থাৎ আমার পরিবার গঠনের স্বাধীনতা আছে, সমবেতভাবে বসবাস করার স্বাধীনতা আছে, মিটিং মিছিল করার স্বাধীনতা আছে, ঘোরাফেরা করার স্বাধীনতা আছে, কিন্তু উইদাউট মানি অল আর টোটালি ফানি। সেই জন্যই তো বলছে মানি ইজ সুইটার দ্যান হানি। তাই এক্ষেত্রে আমাদের এই মৌলিক অধিকারগুলোকে শুধুমাত্র স্বাধীনতার অধিকারের মতো কিছু আমাদের রাজনৈতিক অধিকার দিয়ে আলটিমেটলি আমাদের মুখ বন্ধ করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল সেন্সে আমাদের এই রাইটটা টোটালি মিনিংলেস হয়েছে। যাই হোক, এই ইকুয়ালিটি রয়েছে কোথায় বলেছিলাম না, আর্টিকেল 14 থেকে 18। এবার দেখো আমাদের এই ইকুয়ালিটির মধ্যে আমরা যদি একটু তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবে 14-র মধ্যে অ্যাকচুয়ালি রয়েছে রাইট টু ইকুয়ালিটি, দিস ইজ দ্য পলিটিক্যাল ইকুয়ালিটি। কেন পলিটিক্যাল ইকুয়ালিটি? বিকজ এই 14-র মধ্যে রয়েছে দুটো পার্ট। পলিটিক্যাল ইকুয়ালিটি কেন বললাম? পলিটিক্যাল ইকুয়ালিটি বলছে ইন দ্য সেন্স দ্যাট অল আর ইকুয়াল। এই অল আর ইকুয়াল কথাটাকে বোঝাচ্ছে হচ্ছে কিভাবে না, এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, একটা ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল দ্যাট হ্যাজ বিন বরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ ইউকে অ্যান্ড দ্যাট মিনস অল আর ইকুয়াল ইন দ্য আইজ অফ ল, আইনের চোখে সবাই সমান, ফ্রম দ্য প্রাইম মিনিস্টার টু অ্যান অর্ডিনারি সিটিজেন, একজন প্রধানমন্ত্রী থেকে দেশের সাধারণ নাগরিক পর্যন্ত। শুধুমাত্র এখানে এক্সেমটেড, অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে কাদের না, এক্সেমটেড করা হয়েছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর এবং আদার রাজপ্রমুখ, অর্থাৎ অন্যান্য দেশের যারা রাষ্ট্রপ্রধান তারাও ভারতে আইনের চোখে স্বাধীনতা এটা যেমন পাবে, সেই সময় তাদের পদে থাকাকালীন অবস্থায় তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস বা সিভিল কেস আসবে না, এটা ঘটনা। ইকুয়াল প্রোটেকশন অফ ল দ্যাট মিনস অল শ্যাল বি ইকুয়ালি প্রোটেক্টেড বাই দ্য কমন ল অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের যে সাধারণ আইন সেই আইন দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হবে। তার মানে এটা আমাদের একটা রাজনৈতিক স্বাধীনতা ছাড়া আর আমরা অন্য কিছু বলতে পারবো না। আর্টিকেল 15-এ রয়েছে আরও এক গুরুত্বপূর্ণ স্বাধীনতার কথা, সেটা কি না, আমরা বলছি সোশ্যাল ইকুয়ালিটি। কিভাবে না, সোশ্যাল ইকুয়ালিটি, কারণ আর্টিকেল 15 বলছে
the state shall not discriminate, state shall not discriminate, the state shall not discriminate on the ground of blood, sex, caste, race, etc. অর্থাৎ রাষ্ট্র জন্ম, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে কারোর প্রতি কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করবে না। তার মানে সমাজের সে সবাই সমান, এটা বোঝাতে গিয়েই বলছেন তোমার বিহারে জন্ম না বেঙ্গলে, ইউপি না উড়িষ্যা, অথবা তুমি কালো না সাদা, উচ্চবর্ণ না নিম্নবর্ণ, স্ত্রী না পুরুষ, এমন কোনো এখানে কোনো ডিসক্রিমিনেশন রাখা হয়নি। যে কারণে এইটাই আমরা বলছি অ্যাবসেন্স অফ সোশ্যাল ডিসক্রিমিনেশন, absence of social discrimination by abolition of social discrimination has been stated under which article? Then your answer should be article 15. অর্থাৎ কোন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সামাজিক বৈষম্য দূরীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বা সামাজিক দূরীকরণ দূর করার কথা বলা হয়েছে, তখন তোমার উত্তর হবে 15। আর্টিকেল 16 কি দিচ্ছে না, দেখো কিছুটা দিচ্ছি ইকোনমিক ইকুয়ালিটি। কেন না, এখানে বলা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি ইন দ্য গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট। ইকুয়াল অপরচুনিটি ইন দ্য গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট মানে আমরা বলছি যে সরকারি চাকরির ক্ষেত্রে সবাই সমান সুযোগ সুবিধা। তোমার এবার মনে হতে পারে যে স্যার এসসি এসটিরা বা ওবিসিরা তো অনেক বেশি সুযোগ সুবিধা পায়, আমি স্পেশাল প্রভিশন অফ এসসি এসটি যখন পড়াবো তখন বিষয়টা নিয়ে ডিসকাস করব। খেয়াল রাখবে এই যে ইকুয়াল অপরচুনিটি দ্য গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, এই বিষয়টাকে আমরা যদি একটু দেখি তাহলে দেখবে 1950 সালের আগে পর্যন্ত ভারতীয় সমাজ ব্যবস্থায় ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, তারও আগে ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থায় আমরা দেখেছি বৈদিক যুগ বা ঋগ্বৈদিক যুগে ভারতীয় সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই যে স্তরবিন্যাসটা ছিল, সামাজিক যে স্তরবিন্যাস, স্ট্র্যাটিফিকেশন অফ সোসাইটি, সেটা কিন্তু আমরা দেখেছি সুলতানি যুগে বা মুঘল যুগেও চলেছে। পরবর্তী সময়ে ব্রিটিশরাও এসে এই জায়গাটাকে কিন্তু আলটিমেট সংস্কার করেনি। কখনো জ্যোতিবারাও গোবিন্দরাও ফুলে, কখনো রাজা রামমোহন রায় বা বিদ্যাসাগর, বা আমরা বলছি বীর সালিঙ্গম পান্তুলু অথবা এমজি রানাডে, বিদ্যাসাগর মহাশয়, এরা চেষ্টা করেছে কিন্তু তারা সফল হয়নি। তাই বি আর আম্বেদকরকে যখন সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হলো, বি আর আম্বেদকর সমাজ থেকে এই ধরনের মানে যে বৈষম্যগুলো দূর করতে তিনি একটা লাইন টানলেন, দিস ইজ দ্য লাইন অফ ইকুয়ালিটি দ্যাট হ্যাজ বিন ড্রনস ইন 1950। 1950-তে আমরা যারা আপার কাস্ট, আমাদের এই দূরত্বটা 1 কিলোমিটার, আমাদের এটা টার্গেট পয়েন্ট। তাহলে লোয়ার কাস্ট যারা, তাদেরও টার্গেট পয়েন্ট এটা, তারা লোয়ার কাস্ট এবং তাদেরও দূরত্ব 1 কিলোমিটার। দেখো যদি জার্নিটা 1950 থেকে শুরু করি তাহলে জার্নিটাই করা যায়, কিন্তু 1950-এর আগে যারা এই জায়গায় পড়ে আছে, তাহলে ভারত সরকারকে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে এখন আমাদের ক্যাটাগরিতে আগে আনতে হবে। আমাদের ক্যাটাগরিতে আনার পর তারপর আমরা আমাদের সঙ্গে তবে তো তারা ফাইট করতে পারবে। সেজন্যই আর্টিকেল 16(2), 16(3) এবং 16(4) বিশেষ 3টে ব্যবস্থা করা হয়েছে। 16(2) বলছে দেয়ার শ্যাল বি সাম স্পেসিফিক জব ফর স্পেসিফিক ক্যাটাগরি অফ পিপল। অর্থাৎ ভারতীয় সংবিধানে বলা হচ্ছে 16(2) অনুচ্ছেদে যে ভারতে বেশ কিছু চাকুরি থাকবে বিশেষ শ্রেণীর জন্য সংরক্ষিত। অথবা 16(3) বলছে সরকার ইচ্ছে করলে কোনো একটা নির্দিষ্ট শ্রেণীকে ফর দেয়ার আপলিফটমেন্ট দ্য গভর্নমেন্ট ইজ অথরাইজড টু রিজার্ভ এনি পোস্ট ইন দ্য গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ফর দ্য আপলিফটমেন্ট অফ এনি স্পেসিফিক সেকশন অফ সোসাইটি। সরকার যদি মনে করে যে সমাজে কোনো একটা শ্রেণী অনেকটাই পিছিয়ে পড়েছে, তাদের সামনের সারিতে নিয়ে আসার জন্য সরকার যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে বা সরকারি চাকুরি ক্ষেত্রে রিজার্ভেশন করে দিতে পারে। আর 16(4) বলছে আরও একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা কি না, দোজ হু আর ইকোনমিক্যালি, সোশ্যালি, কালচারালি, এডুকেশনালি ব্যাকওয়ার্ড ইন দ্য সোসাইটি, অর্থাৎ সমাজে যারা শিক্ষার দিক দিয়ে, সংস্কৃতির দিক দিয়ে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছে, তাদের সরকারি চাকরিতে এগিয়ে জন্য একটা বিশেষ ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। আসলে সবার মধ্যে ইকুয়ালিটি পৌঁছে দিতে, সবার জন্য ইকুয়াল জাস্টিসটা তৈরি করতে ভারত সরকারের এই ব্যবস্থা। 17 কি বলছে না, 17 বলছে আমার কালচারাল ইকুয়ালিটির কথা। কেন কালচারালি আমাদের ডেভেলপড হতে হবে? বলছে এখানে খুব গুরুত্বপূর্ণ কথা, রাইট টু নয়, রাইট এগেনস্ট আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার, অর্থাৎ ছোঁয়াছুঁয়ি রাজনীতি করা যাবে না। আগে এটা অদ্ভুতভাবে আমরা দেখেছি যে আমরা উচ্চবর্ণ তাই নিম্নবর্ণ আমাদের দ্বারা ডিপ্রাইভড হবে, এক্সপ্লয়েটেড হবে। স্বাধীন ভারতে, স্বাধীন দেশে সেটা মেনে নেওয়া যায় না। আমরা আমাদের ছেলেমেয়েরা যে স্কুলে পড়বে, কখনোই কোনো লোয়ার কাস্টের ছেলেমেয়েরা সেখানে ঢুকবে না, সেখানে পড়াশোনা করবে না। কোনো পার্ক, কোনো অ্যামিউজমেন্ট পার্ক, কোনো এন্টারটেনমেন্ট পার্ক, কোনো সিনেমা হল, কোনো স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, এইসব জায়গায় তারা ঢুকতে পারবে না। ভারত সরকার এই জায়গাটাকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করলো এবং রাইট এগেনস্ট আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতার বিরুদ্ধে কোনো রকমভাবে কোনো অধিকারকে গ্রাহ্য করা হবে না, এবং আনটাচেবিলিটি শুড বি ট্রিটেড অ্যাজ এ ক্রিমিনাল অফেন্স,
অর্থাৎ এই ছোঁয়াছুঁয়ি রাজনীতি, অস্পৃশ্যতার রাজনীতি করলে তাকে আমরা কি বলবো না, তাকে আমরা বলবো যে এটা একটা ফৌজদারি অপরাধ, অর্থাৎ খুন করার অপরাধের মতো একই অপরাধী বলে বিবেচিত হবে। যাই হোক, আর কি দেখলাম না, আর্টিকেল 18-এ আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ অধিকার দেওয়া হলো, সেটা হলো আর্টিকেল 18-এ বললো কালচারাল, এডুকেশনাল, সোশ্যাল, পলিটিক্যাল সব আর্টিকেল মিলিয়ে একটাই আছে আর্টিকেল 18। কেন না, এখানে বলা হলো অ্যাবলিশন অফ টাইটেলস। অ্যাবলিশন অফ টাইটেলস কোনগুলো না, অ্যাবলিশন অফ টাইটেলস বলতে আমরা বলছি সাধারণভাবে যে সব ধরনের আমাদের যে উপাধিগুলো, অর্থাৎ ব্রিটিশ ভারতের ব্রিটিশ সরকার যাদের সন্তুষ্ট করতে দেখবে রাজা অথবা রায়বাহাদুর অথবা রাজাধিরাজ এরকম ধরনের সব টাইটেলগুলো দিত। এখন স্বাধীন ভারতের সকলের জন্য সমান অঙ্গীকারবদ্ধ যখন সরকার হলো, সবাইকে সমান সুযোগ সুবিধা দেবো, তাহলে এই রাজাধিরাজ থাকবে কেন? ধরে নাও আমার বাড়ির নোংরা নর্দমার জল বেরিয়ে তোমার বাড়িতে ঢুকছে, তুমি পঞ্চায়েতের কাছে অ্যাপ্লাই করলে, আমিও করলাম, আমি আমার লেটার হেড ইউজ করলাম রাজা রায়বাহাদুর মনোজ মিত্র। দ্যাট মিনস আই ওয়ান্ট টু মেক অ্যান ইনফ্লুয়েন্স ওভার দ্য পঞ্চায়েত মেম্বার। পঞ্চায়েতের উপরে আমি একটা প্রভাব সৃষ্টি করতে, আমার আধিপত্য বিস্তার করতে আমি টাইটেলটাকে ইউজ করলাম। তাহলে স্বাধীন ভারতে এখন যাতে না এই সমস্ত টাইটেল দিয়ে কেউ কোনো অ্যাডভান্টেজটা নিতে পারে, তার জন্যই এই ধরনের টাইটেলগুলোকে অ্যাবলিশ করার কথা বলা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আর্টিকেল 18 অলসো প্রোভাইডস অ্যাবাউট, আর কি বলছে না, কনফার্স অফ অ্যাওয়ার্ডস। এই কনফার্স মানে পৃষ্ঠপোষকতা বা চাপানো, কনফার্স অফ অ্যাওয়ার্ডস লাইক ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, অর্থাৎ ভারত সরকার একইভাবে একটা বিশেষ সাম্মানিক মর্যাদা দিতে একটা আমরা বলছি নন মিলিটারি অ্যাওয়ার্ড হিসাবে যে কোনো ব্যক্তিকে ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ বা পদ্মশ্রীর মতো অ্যাওয়ার্ডগুলো দিতে পারে।